আসতে পারছি। আসুন, বসুন। ধন্যবাদ স্যার। বসুন। ধন্যবাদ সকলকে। আপনার নাম? আমার নাম মনোজ চক্রবর্তী। আচ্ছা, আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। আমি মনোজ চক্রবর্তী। আমার পিতা মনীন্দ্র চক্রবর্তী, মাতা শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া থানার অন্তর্গত নন্দনগর থেকে আসছি। আমি 2016 সালে গ্র্যাজুয়েশন পাশ করেছি, আর আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আচ্ছা, আপনার 2016 সালে গ্রাজুয়েশন, হ্যাঁ স্যার। আর এখন আমরা আছি হচ্ছে 2026, হ্যাঁ মানে স্যার। এটা দীর্ঘ 10 বছরের বিরতি। তো এই এইটা কেন হলো আপনার? আসলে স্যার আমি চেষ্টা করেছিলাম এর আগেও, কিন্তু ফল পাইনি আচ্ছা। ফাইনাল অবধি। এই আচ্ছা। প্রথম আমি ইন্টারভিউ দিচ্ছি। আচ্ছা, এই প্রথম আপনি কি ইন্টারভিউ ফেস হ্যাঁ করছেন? স্যার। এর আগে কখনো ফেস না করেন? স্যার। আচ্ছা মনোজ, হ্যাঁ স্যার। তাহলে তোমার যে ডিস্ট্রিক্ট মানে উত্তর চব্বিশ পরগনা, তাই তো? হ্যাঁ স্যার। উত্তর চব্বিশ পরগনার সীমানাটা একটু বলো তো, কোন কোন ডিস্ট্রিক্টের সাথে আরো সীমানা রয়েছে? উত্তর চব্বিশ পরগনার সাথে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, আর হচ্ছে নদিয়া। এই পাঁচটা ডিস্ট্রিক্ট। উত্তর দিকে কি আছে? এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, তোমার ডিস্ট্রিক্টের দুটো নদীর নাম বলো তো। ডিস্ট্রিক্টে ইছামতি নদী আছে, হুম। আর হুগলি নদী আছে। ইছামতি নদীটা কোন নদীর শাখা নদী বা উপনদী? এই মুহূর্তে স্যার আমার জানা নেই, জেনে নাও। আচ্ছা। আচ্ছা মনোজ, তোমার ডিস্ট্রিক্টের আয়তন কত? 4094 কিলোমিটার। 4094। হ্যাঁ স্যার। 94? হ্যাঁ স্যার, আমার এটাই জানা আছে। আচ্ছা। আর এখানে কি ধরনের মৃত্তিকা দেখা যায়? স্যার আমার ঠিক আছে জানা নেই। উদ্ভিদ? জানা নেই স্যার। তুমি এখন কি করছো পড়াশোনা ছাড়া আর কি করছো? আমি স্যার একটা গেঞ্জি কারখানায় কাজ করি স্যার। গেঞ্জি বাচ্চাদের। কারখানা? হ্যাঁ স্যার। কোথায় যেতে? আমাদের পাড়াতে। সেখানে কি কাজ করো? সেলাই করি স্যার বাচ্চাদের গেঞ্জি। সেলাই? হ্যাঁ স্যার। আচ্ছা, কত ধরনের সেলাই হয়? আমাদের ওখানে মেনলি 3 ধরনের মেশিনের কাজ হয়। আলাদা আলাদা ডিপার্টমেন্টের লোক থাকে, আমি একটা ডিপার্টমেন্টে কাজ করি। তুমি যে সেলাইটা করো সেটা কি? ওটা মেশিনটা হচ্ছে ফ্যাটলক মেশিন, ওটা ফোল্ডিং করা হয়। আচ্ছা। 2016 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি পাস করলে কি কি সাবজেক্ট ছিল? স্যার আমার ইকোনমিক্স ছিল, ম্যাথ ছিল, আর এফএ ছিল, মানে আচ্ছা, ফিনান্সিয়াল জিডিপি আর এনএনপির মধ্যে পার্থক্য কি? সরি স্যার। জিডিপি আর এনএনপির মধ্যে পার্থক্য কি? জিডিপি হলো হচ্ছে স্যার একটি বার্ষিক নির্দিষ্ট মানে এক বছরের কোনো দেশের যে সেবা, শিক্ষা, এছাড়াও যে জাতীয় আয় আছে তার অর্থমূল্যটাকে বলা হয় জিডিপি। আর এনইপিটা বললেন স্যার, ওটা আমার সম্বন্ধে জানা নেই। আচ্ছা, রেপো রেট কি? রেপো রেট হচ্ছে স্যার যে আমাদের রিজার্ভ ব্যাংক আছে, সেই রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকে যে টাকা দেওয়া হয় তার যে সুদটা নেওয়া হয়, যে সুদের যে এসএলআর ইন্টারেস্টটা, কি? সরি এসএলআর? স্যার আমার জানা নেই স্যার। সিআরআর? জানা নেই স্যার। আচ্ছা, আমাদের 5 ইয়ার্স প্ল্যান তুমি নিশ্চয়ই পড়েছো। হ্যাঁ স্যার। প্রথম 5 ইয়ার্স প্ল্যানের অফিসিয়াল নেম কি ছিল? মডেলটার নাম কি ছিল? প্রথম সেই মুহূর্তে মনে হচ্ছে না। আচ্ছা, কি কি ডেভেলপমেন্ট হয়েছিল প্রথম 5 ইয়ার্স প্ল্যানে? প্রথম হয়েছিল স্যার কৃষি, মেন কৃষির উপর জোর আর দেওয়া কিছু? হয়েছিল। না স্যার, জানা নেই। এই 5 ইয়ার্স প্ল্যানের সোর্সটাকে সোর্সটা কি? কোন দেশ থেকে নেওয়া হয়েছে? স্যার 5 ইয়ার্স নেওয়া হয়েছে, মনে পড়ছে না স্যার। মনোজ, মনোজ শব্দের অর্থ কি? স্যার মনোজ শব্দের অর্থ মনে যার জন্ম। এছাড়া হিন্দু দেবতা আছেন কামদেব, তার আর এক নাম মনোজ। আচ্ছা, তোমাকে ধরো তোমার সুপিরিয়র, তোমার চাকরি পাওয়ার হ্যাঁ, স্যার। পর তোমাকে এমন এক জায়গায় পাঠালো যেখানে অনেকগুলো ছেলেপেলে বেলঘড়িয়ালি ধরো, হ্যাঁ স্যার। তারা একটা ক্লাবের কোথাও বসে মদ্যপান করছে, এবং ওখান থেকে কোনো রিপোর্ট এসছে, পাশের বাড়ি কেউ রিপোর্ট করেছে হ্যাঁ এবং স্যার। তোমাকে পাঠিয়েছে ওটা দেখার জন্য। গিয়ে দেখলে সবাই তোমার চেনাশোনা, হ্যাঁ, স্যার। তুমি ওদের সাথেই আগে ঘুরে বেড়াতে, ওদের সাথে তোমার ভালো সম্পর্ক, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে তোমার করণীয় কি? স্যার আমি একটা আইনের প্রতিনিধি হিসেবে কাজ করতে যাচ্ছি, আইনের রক্ষাকর্তা হিসেবে আমি কাজ করতে যাচ্ছি। হুম। তো আইন যে ভাঙবে স্যার, সে আমার প্রতিবেশী হোক বা বন্ধু হোক, যেই হোক, আমি সবসময় আইনের পক্ষে দাঁড়িয়ে যেটা নৈতিক কাজ, যেটা নির্দিষ্ট নিয়ম হবে সেই হিসেবে আমি অর্ডার পালন করবো। যদি কোনো জায়গায় দাঙ্গা বাঁধে, হ্যাঁ স্যার। এবার
তুমি দেখতে পাচ্ছ দাঙ্গা কাদের জন্য বাঁধছে। এবার তুমি সেক্ষেত্রে কি করবে? ধরো তুমি হিন্দু মুসলমান দাঙ্গা বেঁধেছে, আচ্ছা। এবার দেখা গেল মুসলিমরা আগে এসে মেরে চলে গেছে, তারপরে হিন্দুরা এসে সেই জায়গাতে আবার মারপিট করছে, কিন্তু যারা মুসলমানরা ছিল তারা চলে গেছে। এবার তুমি এমন টাইমে গেলে সেখানে হিন্দুরা এসে উপস্থিত হয়েছে, আচ্ছা। এবার তুমি এই দাঙ্গা নিধনের জন্য কি করবে? স্যার হিন্দু বা মুসলিম যেই আগে মারুক বা যেই পরে মারুক সেটা বড় বিষয় নয়। আমার কাজ হচ্ছে ওই জায়গাটা শান্ত করা, আমার ওই জায়গাটা দাঙ্গাটা থামানোটাই কাজ। প্রথমত আমার এটাই উদ্দেশ্য থাকবে যে যেভাবে হোক আমার দাঙ্গাটা থামাতে হবে। তারপর আমার যারা সুপিরিয়র অফিসার যারা থাকবেন, যারা ঊর্ধ্বতন থাকবে, তারা ডিসিশন নেবে। এবার দেখা গেল তোমার হাতে রাইফেল দিয়েছে এবং কিছু নিরীহ মুসলিম রয়েছে এবং রাজনৈতিক কারণে বলছে ঠিক আছে কয়েকজন মুসলিমকে মেরে দে, আচ্ছা। তুমি সেক্ষেত্রে কি করবে? স্যার কাউকে মারাটা স্যার আইন আমার হাতে নেওয়ার কোনো অধিকার আমার নেই। তবে যদি আমার সুপিরিয়র অর্ডার করে আমি চেষ্টা করবো সুপিরিয়রকেও বোঝাতে যে মেরে গুলি করে সে কোনো ঝামেলা মেটানো ভেবে সম্ভব না। সে তো তোমার সুপিরিয়র, তোমার কথা কেন শুনবে? হ্যাঁ স্যার, প্রথমে বোঝানোর চেষ্টা করবো। আর এছাড়াও এটা মানে ফায়ার করাটা স্যার আমার মনে হয় নৈতিক ঠিক নয়। তুমি তো ডিউটিতেই আছো, ডিউটি তোমার, ফায়ারিংটা তোমার ডিউটিরই পার্ট, সেক্ষেত্রে স্যার ফায়ারিং এর অনেক প্রসেস আছে, আমি তোরা জানি, ওভাবে তো ফায়ারিং স্যার করা যায় না। তো আমার মনে হয় ওটা ফায়ারিংটা এড়ানোটাই ঠিক আমার বলে মনে হয়। যে তোমার দেখা গেল তুমি কাউকে, ধরো তোমার শত্রু, আচ্ছা। তুমি এতদিন ধরে যেখানে বড় হয়েছো সেখানে তোমার শত্রু তৈরি হয়ে তুমি পুলিশের চাকরি পেলে, পাওয়ার পর তার এগেনস্টে কি করবে? না স্যার, শত্রু স্যার আমার মানে সোশ্যাল লাইফ আর মানে সোশ্যাল লাইফ মানে আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কোনোভাবে আমি একভাবে দেখবো না। শত্রুটা স্যার আলাদা, আমার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে যেটা নেওয়াটা ঠিক হবে, এটা আইন বিরোধী কাজ বলেই মনে হবে। তাই আমি যেটা আইন। তুমি দাড়ি কাটতে পছন্দ করো? না স্যার, দাড়িটা আমি রাখি মানে কাটতে পারিনি আজকে সময়ের জন্য, আমি যেন কাটা হয়নি আমার। পুলিশের চাকরিতে কিন্তু ডেইলি শেভিং করতে হ্যাঁ হয়। স্যার, আমি জানা আছে। পেপার বড়। খুব কম স্যার, না মতোই। আচ্ছা, তোমার গ্র্যাজুয়েশনে ম্যাথ সাবজেক্ট ছিল? হ্যাঁ স্যার, মানে বিকম এর ম্যাথ ছিল। তো ম্যাথ রিলেটেড ছোট প্রশ্ন করি। হ্যাঁ স্যার। ধরো তুমি এক জায়গায় গেছো ডিউটিতে, তো সেখানে একটা পকেট মারি হয়েছে, হ্যাঁ স্যার। তুমি দেখতে পেয়েছো কে করেছে। আচ্ছা। তো তার থেকে তুমি 100 মিটার দূরে রয়েছো। হ্যাঁ স্যার। এবার সে আনুমানিক 13 কিলোমিটার/আওয়ারে দৌড়াচ্ছে, হ্যাঁ স্যার। আর তুমি তার পিছনে 100 মিটার থেকে 10 কিলোমিটার/আওয়ারে দৌড়াচ্ছো। হ্যাঁ স্যার। তুমি তাকে কতক্ষণ ধরতে পারবে? স্যার, আমি কোনো সময় ওকে ধরতে পারবো না তাকে, কারণ সে 13 কিলোমিটার আমার থেকে জোরে দৌড়চ্ছে আর আমার থেকে মানে আগেই 100 মিটার আগেই রয়েছে। আচ্ছা। তাকে কোনোভাবে ধরা সম্ভব না। এই তোমার হবি বললে হচ্ছে ক্রিকেট। হ্যাঁ স্যার। তাহলে এখন ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের একটা সিরিজ চলছে, হ্যাঁ। তার সম্পর্কে জানো কিছু? হ্যাঁ স্যার, মোটামুটি জানা আছে। আচ্ছা, তো সেখানে এখন কি স্কোর কার্ড চলছে? স্যার টি-20 সিরিজ চলছে, ইন্ডিয়া লিড করছে এখন কত? 2-0 আমার জানা। আচ্ছা, ইন্ডিয়ান ফিমেল ক্রিকেট টিমের হ্যাঁ। ক্যাপ্টেন কে? হরমনপ্রীত কৌর। তার আগে কে ছিল? তার আগে ছিল মিতালি রাজ। আচ্ছা, বলছি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ডিভাইড করা হয় তাহলে কি হবে? 0 হয়েছে। কোনো সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করলে 0 হবে? হ্যাঁ। আচ্ছা, আর 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়? আমি বলতে পারবো না। 0কে যদি 0 দিয়ে ভাগ করা হয়? 0 হয়েছে। 0 হবে। কোনো নাম্বার টু দি পাওয়ার 0 কত হয়? 0 না স্যার, 1। 1 টু দি পাওয়ার 0 1 হবে। 1 টু দি পাওয়ার 0 স্যার, বলতে পারবো না। তোমার এই যে বিকম যে তুমি করেছো, হ্যাঁ স্যার। 2016 সালে পাস আউট হয়েছো, তারপর থেকে 2026 সাল 10 বছর হয়ে গেছে, আর তোমার সারনেম চক্রবর্তী। হ্যাঁ স্যার। তুমি নিশ্চয়ই মাঝখানে অনেক পরীক্ষায় চেষ্টা করেছো, হ্যাঁ স্যার। তো তোমার কখনো মনে হয়নি যে আমাদের দেশের মধ্যে যে কাস্ট সিস্টেম রয়েছে সেটা কোনো কারণে তোমাকে এই 10 বছর ওয়েট করতে বাধ্য করলো? না স্যার, এখানে কাস্ট সিস্টেমে কোনো ফেলিওর নেই, এটা আমারই ফেলিওর। যতটা চাকরি পাওয়ার জন্য যতটা আমার দরকার ছিল পড়াশোনাটা, বা সেটা হয়তো আমি করিনি, তার জন্য আমি সাফল্য পাইনি। কাস্ট সিস্টেমটা স্যার আমার, এটা কাস্ট সিস্টেমটা স্যার এটা মানে এই রিজার্ভেশন যেটা আছে, তোমার রিজার্ভেশন যদি না থাকতো তাহলে তুমি তাদের চাকরি পেয়ে তাহলে হতে স্যার হয়তো ওটা হতো, বাট এটা আমার হাতে নেই স্যার। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের রুলস আর সংবিধানের। ঠিক, এটা কি ঠিক? রিজার্ভেশন যদি হাতে থাকতো কি হতো? স্যার ব্যক্তিগত মত তো স্যার আমি বলতে পারছি না, কারণ এখানে কেন? গভর্নমেন্ট যেমন এখানে আছে স্যার, আমি তোমার হাতে হাতে যদি যদি গভর্নমেন্ট হতো, তুমি গভর্নমেন্ট হবে। আমার তো মনে হয় স্যার না, কারণ
সবার সমান অধিকার দেওয়া উচিত, কারণ কেউ 10 পেয়েও চাকরি করছে, কেউ 20 পেয়েও চাকরি পাচ্ছে না। তাহলে এই যে সিস্টেমটা যেটা চলছে এটা অ্যাকচুয়ালি ভুল। তাই ভুল আমার ব্যক্তিগত মত, তবে গভর্নমেন্ট যেহেতু চালাচ্ছে এটা আমি ওইভাবে মানে তুমি তো এটাকে ভুলই বলছো আর কি। তোমার ব্যক্তিগত মত যখন মানে যে এটা ভুল। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি ইন্ডিয়ার যে কোনো 5টা পলিটিক্যাল পার্টির নাম বলো। তৃণমূল কংগ্রেস, হুম, সিপিআইএম, হুম, বিজেপি, হুম। কংগ্রেস, আম আদমি পার্টি। আচ্ছা, আমাদের দেশে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কি? উচ্চতম ইয়ে পর্বত কাঞ্চনজঙ্ঘা। ওয়েস্ট বেঙ্গলের, ওটা তো সিকিমে আছে। ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ। সেই মতো মনে হচ্ছে। ভারতের ভারতের হচ্ছে সর্বোচ্চ সিংহের নাম গৌরী নষ্টিনী। গডউইন অস্টিন। গডউইন অস্টিন ভারতের মধ্যে পড়ছে। হ্যাঁ স্যার। কোথায় গডউইন বা অস্টিন? ভারত নেপালের সীমান্তে আছে, ভারত নেপালের সীমান্তে গডউইন অস্টিন। সেই মতো মনে হচ্ছে। আচ্ছা, সবচেয়ে উচ্চতম বাঁধ কি ভারতের? হীরাকুদ স্যার। উচ্চতম। আর দীর্ঘতম? দীর্ঘতম হচ্ছে তোমার জেলার কয়েকটা দর্শনীয় স্থান বলো। আমাদের জেলার দক্ষিণেশ্বর কালী মন্দির। ওটা তোমাদের জেলায় পড়ছে? হ্যাঁ স্যার। উত্তর 24 পরগনায় পড়ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর আর হচ্ছে স্যার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য, সেটা কোথায়? বনগাঁতে স্যার। বনগাঁ। তুমি তুমি গেছো ওখানে? না স্যার আমি যাই। এই রিজার্ভেশন বললে, রিজার্ভেশনের এই চাকরি পরীক্ষায় যে রিজার্ভেশন হয়, তাছাড়া আর কোনো রিজার্ভেশনের উদাহরণ দিতে পারবে? চাকরি স্যার যে কোনো ক্ষেত্রে স্যার আমাদের যেমন কলেজে যখন ভর্তি হতেও গেছিলাম তখনও স্যার রিজার্ভেশন ছিল, এরকমই কোর্স রিজার্ভেশন ছিল, এসটি এসসি ওবিসি কাস্ট। আচ্ছা, তোমার বাবা কি করেন? আমার বাবা স্যার কিছু করেন না এখন, মানে বাড়িতেই আছেন। আচ্ছা, আগে কি করতেন? আগে স্যার আমাদের একটা ছোট দোকান ছিল, ওই দোকানটা চালাতেন। এখন সেই দোকান? এখন বন্ধ হয়ে গেছে দোকান। তাহলে ফ্যামিলি ইনকাম কি তোমার উপর? হ্যাঁ স্যার আমার। আচ্ছা, ধরো তোমার বাবা বা তোমরা 2 ভাই, হুম। একজন ভালো ব্যবসা করেন, প্রচুর টাকা আছে, আর তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ, এখনো পাওনি। হ্যাঁ স্যার। তোমার বাড়িতে একটা অনুষ্ঠান হলো, হ্যাঁ স্যার। অনুষ্ঠানে বলা হলো যে তুই 50,000 টাকা দিবি, তুই 50,000 টাকা দিবি, তারপর আমরা অনুষ্ঠানটা করব। এবার তোমার 50,000 টাকা দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু তোমার দাদার আছে। এবার তোমার বাবা বললো, না আমার 2 ছেলে, কুয়ালি আমি টাকা নেব, 50,000 50,000। আচ্ছা। তুমি কি করো দেখার দরকার। সেক্ষেত্রে তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখবে? স্যার যেহেতু সে আমার বাবা, আমার মনে হয় না সে আমাকে চাপিয়ে দেবে ব্যাপারটা। সে হয়তো বলতে পারে তার দরকার, আমি আমার সমর্থ হিসাবে আমি আমার চেষ্টা করে যতটা দিতে পারবো, আমার মনে হয় আমার বাবা সেটা দিয়ে মেনে খুশি হবে। আচ্ছা, দেখা গেল তোমার দাদা দিল 90,000, হ্যাঁ স্যার। আর তুমি 10,000 জোগাড় করো। হ্যাঁ স্যার। তোমার বাবা কি বলবে যে তুই যেহেতু 10,000 দিয়েছিস, তাহলে তুই আমার ছেলে নয়? না স্যার, এটা কোনোদিনও সম্ভব না। বাবার কাছে ছেলেরা ইকুয়ালি হয়, কারণ সবাই। তুমি আগের থেকে পিছিয়ে পড়ে আছো, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। রিজার্ভেশন সিস্টেমটাও সেরকম, হ্যাঁ স্যার। কিছু লোকের কাছে কিছু নেই, পিছিয়ে পড়ে আছে। তুমি যেমন 10,000 টাকা দিয়েও বাড়ির সদস্য পদ পেলে, হ্যাঁ স্যার। অব্যাহত থাকলো, সেরকম তারা কিছু নাম্বার দিয়ে করে তারা যায়, হ্যাঁ স্যার। বুঝলেন? তো কখনোই এটা নিয়ে দ্বিমত পোষণ করবে না কোনো বোর্ডেই, যে রিজার্ভেশন তোমার মতামত ওরকমভাবে ব্যক্ত করবে না। যা চলছে আইন প্রসিদ্ধ, তাকে সম্মান জানাতে হবে। আমাদের যে কমিশনার রয়েছে তার যে হেড সে তো সিপি, হ্যাঁ স্যার। কমিশনার পুলিশ। সে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোন পোস্টের ইকুইভ্যালেন্ট? উনি একজন আইজিপি মহাশয়, আর আইজিপি বলবো? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল আইজিপি কে আছে? ওয়েস্ট বেঙ্গল আচ্ছা, ডিজিপি কে আছে? ডিজিপি মাননীয় রাজীব কুমার মহাশয় আইপিএস। আর সিপি কে আছে? সিপি তো স্যার কমিশনারের আলাদা আলাদা হয়। আমাদের এই যে লালবাজার রয়েছে, আমাদের যে বিধাননগর কমিশনার রয়েছে তার সিপি কে আছে? বিধাননগর স্যার জানা নেই। ব্যারাকপুর জানা আছে? ব্যারাকপুরে বলুন। মাননীয় আইপিএস মুরলীধর মহাশয়। আমাদের বিডিও কে আছেন, বিডিও সাহেব?
জানা নেই স্যার। এসডিও সাহেব, মনে পড়ছে না স্যার। তোমার জেলার কটা মহকুমা আছে? আমাদের জেলা পাঁচটা মহকুমা আছে। কি বনগাঁ মহকুমা, বারাসাত, মহকুমা আর ব্লক, এই দুটোর মধ্যে তো এটা আমার জানা নেই। আচ্ছা, পঞ্চায়েত তিনটে স্তরের নাম কি? পঞ্চায়েত তিনটে স্তর স্যার, মূলপুর তারপর স্যার। আচ্ছা, তোমার মধ্যে এমন কি কোয়ালিটি আছে যেটা পুলিশের জন্য হচ্ছে কি জরুরি বা কিছু, যার জন্য আমরা তোমার পুলিশে সিলেক্ট করবো? স্যার প্রথমত আমি ছোটবেলায় স্কুলে এনসিসির সাথে যুক্ত ছিলাম, তো ওখান থেকে এনসিসির ফুল ফর্ম? ন্যাশনাল ক্যাডেট ক্রপস। কোন বেঙ্গলে ছিলেন? 48 বেঙ্গল ব্যাটালিয়ন। কটা বেঙ্গল আছে টোটাল? কটা বেঙ্গল স্যার জানা নেই। তো এনসিসির সাথে যুক্ত ছিলাম বলে আহ, আমি এগুলো অনেক কাছ থেকে স্যার দেখেছি, ট্রেনিং বলুন, হাতিয়ারের ব্যাপারটা। আর এছাড়াও আমি এতগুলো স্টেপ পার করে এখানে এসেছি, তো আমি ফিজিক্যালি বলুন, মেন্টালি বলুন, ফিট বলে আমি মনে করছি, তার জন্য আমি চাকরিটা পাওয়ার যোগ্য বলে আমার মনে হয়। ঘুষ নেবে? না স্যার, ঘুষ একটি অনৈতিক কাজ, মানে আইন বিরুদ্ধ কাজ। সেটা এটা সবাই বলে। কোনোভাবেই স্যার, না স্যার, সবাই বলে। সবাই বললেও স্যার এটা পসিবল আমার দ্বারা নেওয়া, কারণ আইনের রক্ষাকর্তা হয়ে আমি একজন কোনোভাবে আইন মানতে পারবো না। ধরো এমন একটা সিচুয়েশন হলো, তোমাকে ঘুষ না নিলে জীবন দিয়ে দিতে হবে, বা হ্যাঁ, তার থেকেও আমি স্যার জীবনে দিয়ে দেবো। জীবন দিয়ে দেবে? হ্যাঁ স্যার। তাহলে তোমার ফ্যামিলিকে কে দেবে? না স্যার, আমি আইন বিরুদ্ধ কাজ কোনোভাবেই করতে পারবো না, তাতে আমার জীবন দিতে হলেও আমি পিছু পাবো না স্যার। আইন বিরুদ্ধ কথা তো বললে, রিজার্ভেশন তো চলছে, এটা তো তুমি মানবে না। মানে তোমার ফ্যামিলির আগে তোমার নথিগত অবশ্যই স্যার, কারণ আমি একটা আমার আইনের দায়িত্ব কে নেবে? স্যার, যেহেতু আমি ডিফেন্সের কাজে যাচ্ছি, তো বাবা মা জানে যে আমার ছেলে স্যাক্রিফাইস হতে পারে, সেভাবেই আমার বাবা মা পুলিশ কিন্তু ডিফেন্স নয়, ডিফেন্স আলাদা, পুলিশ আলাদা। ডিফেন্সের পার্ট একটা, পুরোপুরি ডিফেন্সের কোনো ডিফেন্স। ডিফেন্স নয়, প্রতিরক্ষা নয় পুলিশ। পুলিশ কি করে? ল অ্যান্ড অর্ডার। মেনটেন। তাহলে এবার তো জানতে পারলে ডিফেন্স নয়, সেক্ষেত্রে নেবে? স্যার যেহেতু রিস্ক আছে কাজটাতে, বাবা মা তারা জানেন, তারা আশা করি। বাবা মা খুশি চাকরি যদি তুমি করো? হ্যাঁ স্যার। তোমার যদি বাইরে পোস্টিং হয়, কে দেখাশোনা করবে তোমার বাবা স্যার মা? আমার আত্মীয় স্বজনকে প্রথমত বলবো, এছাড়া পাড়ার প্রতিবেশীরা আছে, ফোনের মাধ্যমে যোগাযোগ রাখবো। আচ্ছা, ধরো তোমারই কোনো বন্ধু, সে হচ্ছে গিয়ে কোনো ক্রাইমের সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ স্যার। তা তুমি সে সময় কি করবে? স্যার আমি আইনের বিরুদ্ধে কোনো সময় স্যার যেতে পারবো না, সে আমার বন্ধু হোক বা ফ্যামিলি মেম্বার হোক। আমি আইনের রক্ষাকর্তা একজন, তো আমি কোনোভাবেই আইন ভাঙতে পারবো না স্যার। সে যদি কোনো দোষ করে, তার যেটা উপযুক্ত সাজা সেটাই স্যার হবে, আর তার জন্য আমার কোনো থাকবে না স্যার। আমি চেষ্টা করবো যে যদি সাজাটা এক্সাক্ট সেটাই পাই। তুমি ধরো ডিউটিতে রয়েছে, এরকম সময় দেখা গেল তোমার কলিগও রয়েছে, হ্যাঁ স্যার। তো একটা দুর্ঘটনা হয়েছে, তো সেই সময় তোমার কি করণীয়? আর দুর্ঘটনা মানে আমার কলিগের কোনো হ্যাঁ, দুর্ঘটনা হয়েছে, একটা গাড়ি এসে ধরো ধাক্কা মেরেছে বা কিছু, একটা গাড়ি ধাক্কা মেরে চলে গেছে। স্যার, আমি প্রথমত চেষ্টা করবো অ্যাম্বুলেন্স ফোন করার। এবার যদি ব্যাপারটা খুবই সিরিয়াস হয়, তো আশেপাশের যারা থাকবে জনগণ, তাদেরকে থেকে হেল্প চেয়ে তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ারেস্ট হসপিটালে মানে কত অ্যাডমিট করার নম্বরে চেষ্টা ফোন করবো। করলে অ্যাম্বুলেন্স পাওয়া যায়? অ্যাম্বুলেন্স স্যার, অ্যাম্বুলেন্স নাম্বারটা জানি না স্যার। আচ্ছা, আত্মহত্যা কি অপরাধ? অবশ্যই স্যার অবশ্যই। আচ্ছা, কেন? স্যার জীবন সৃষ্টি স্যার আমরা ওইভাবে করতে পারি না, তো ধ্বংস করার কোনো অধিকার আমার নেই বলেই আমার মনে হয়। না, সেটা তো একটা নৈতিক বিশ্লেষণ হলো, কিন্তু ভারতের আইন কি বলছে? স্যার, আইন মানে আত্মহত্যা সম্পর্কে ভারতের আইন আইনে? স্যার আমার জানা নেই। আইনে তো কি বলছে এটা আমি ঠিক। আচ্ছা, ইউথেনশিয়া সম্বন্ধে জানো? না স্যার। স্বেচ্ছা মৃত্যু, আচ্ছা। এটা কতটা নৈতিক, কখন হয় জানো? না স্যার, সে আমার সে ঠিক জানা নেই। ধরো একজন ক্যান্সার পেশেন্ট, তার সব মানে তার চিকিৎসার জন্য সব শেষ হয়ে যাবে, আচ্ছা। কিন্তু তিনি বাঁচবেন না। এবার তিনি চাইলেন যে আমাকে ইউথেনশিয়া দেওয়া হোক, মানে স্বেচ্ছা মৃত্যু, এটা কতটা নৈতিক? তো এই বিষয়টা আমার অতটা জানা নেই স্যার, তাই হ্যাঁ, এই আমি তো তোমাকে সিনারিও দিলাম, তোমার কি মনে হচ্ছে যে উনি যে মৃত্যুটা চাইছে এটা নৈতিক কি অনৈতিক? হ্যাঁ স্যার, যদি সেরকম হয় যে একটা ফ্যামিলি যদি কোনোভাবে শেষ হয়ে যায়, আপনি বলছেন, আর তার শরীরেও কোনো বাঁচার ইসে নেই, তো হয়তো এটা সে বাইক আছে? বাইক স্যার আছে। চাকরি পেলে বাইকের সামনে পুলিশ লিখবে? হ্যাঁ স্যার। কেন? কারণ স্যার যদি কোনো কারণে আমার কোনো এমার্জেন্সি ডিউটি পড়ে, আমি সিভিলে থাকি,
তো সেই ক্ষেত্রে সিগন্যাল কোনো কারণে যদি আমার তাড়াহুড়ো দরকার থাকে তো সেই মানে সিগন্যাল ভায়োলেশন করার জন্য পুলিশ ভায়োলেশন না স্যার, আমি পারমিশন নিয়েই হয়তো যেখানে এসে থাকবে তার থেকে বেরোবো। সে তো ভায়োলেশনই হলো। পারমিশন পারমিশন তো সিগন্যাল আচ্ছা, emergency- রেসপেক্টটাই তোমাকে পারমিশন। এমার্জেন্সি পারপাসে স্যার জিনিসটা এটা তোমার ইমার্জেন্সি পারপাস বছরে কভার হবে। এরকম কোনো ব্যাপার নেই, আমি কোনো ডিউটি জাতীয় বিষয় হলেই স্যার আমি পার্সোনাল কোনো এমার্জেন্সি ব্যবহার করবো। তাহলে তাহলে বাইকের সামনে পুলিশ লেখাটা তোমার কাছে যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত না স্যার, এটা আমি ডিউটি যাতে আরো ভালো মতো করতে পারি সেজন্যই আর কি বলছিলাম। যদি কোনো স্পটে আমার খুব তাড়াতাড়ি পৌঁছতে হয়, যেখানে ইমার্জেন্সি পারপাস কোনো জায়গায় যেতে হবে, সেই সময় আমার সুবিধা হবে, কাজটা আমার প্রপারলি করতে হবে। আচ্ছা, পুলিশের কোন পদাধিকারী টুপিতে অসস্তমা লাগাতে পারেন? আইপিএস র্যাঙ্কের যারা তারাই। আচ্ছা, আচ্ছা, একজন পুলিশ অফিসার হ্যাঁ স্যার, তোমার সামনে এলো কথা বলতে, হ্যাঁ স্যার, তার ব্যাজের মধ্যে একটা অশোক স্তম্ভ আর দুটো স্টার রয়েছে, হ্যাঁ স্যার। তাহলে তুমি কোন পোস্ট বিলং করেন? আমি মাননীয় এসপি স্যার, এসপি মহাশয়। এসপি এর এডিশনাল এক্সপেল পার্থক্য কি? এসপি হলেন অ্যাডিশনাল এসপির পরের সিনিয়র ধাপটা। এসপি ছোট, এডিশনাল এসপি বড়। না, এসপি স্যার বড়, অ্যাডিশনালের হচ্ছে পরের ধাপ হচ্ছে এসপি। আচ্ছা, এসপি আগে, এসপি পরে। হ্যাঁ স্যার, আচ্ছা, জিডিপি এই সরি জিডি আর এফআইআর হ্যাঁ স্যার। এই দুটোর মধ্যে তফাৎ কি? স্যার জিডির ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডেটা এন্ট্রি, ডায়েরি এন্ট্রি। আর এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। মানে যদি কোনো মানে অপরাধ দু ধরনের হয়, একটা কগনিজেবল, একটা নন কগনিজেবল। যেগুলো কগনিজেবল সেগুলো হচ্ছে স্যার নয় জিডি করতে হয়। যেগুলো ভায়োলেন্স কম হয়, যেরকম পকেটমারি, প্রতারণা এই জাতীয়মূলক। আর এফআইআর হচ্ছে স্যার খুন, ডাকাতি, ধর্ষণ, নন কগনিজেবল অফেন্স হয়, তখন স্যার এফআইআর করা হয়। তার মাধ্যমে ম্যাজিস্ট্রেটের ছাড়াই স্যার অফিসাররা অ্যারেস্ট করতে পারেন। তোমার জেলার সেক্স রেশিও কি আছে? স্যার 955। ওকে মনোজ, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ স্যার।